আসসালামু আলাইকুম লিসেনার্স। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমাদের এপিসোড 9 শুরু করছি। এর কারণটা হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মানুষ কতটা ভয়াবহতার মধ্যে দিয়ে তাদের জীবন পার করছেন, জীবনের জন্য যুদ্ধ করে যাচ্ছেন, সেটা আমরা পুরো বাংলাদেশের মানুষ সবাই বুঝতে পারছি। তো তাদের এই সংগ্রামের সাথে আমরা কিছুটা যাতে সহযোগিতা করতে পারি, তার জন্য আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করতে পারি। আর যদি সাহায্য সহযোগিতা করার কথা উঠে আসে, তাহলে পুরো বাংলাদেশের মানুষই জানে বিভিন্ন মাধ্যম আছে। কিন্তু আপনি যদি কোনো একটা মাধ্যমের ট্রাস্টেড মাধ্যম খুঁজতে চান, তাহলে আসুন্নাহ ফাউন্ডেশনকে আপনার কাছে যে সামর্থ্যটা আছে সেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিয়ে বন্যা দুর্গত মানুষদের জন্য আপনারা সাহায্য করতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমাদের প্রথম কমেন্টে দিয়ে রাখবো এবং তাদের ডোনেশন লিঙ্কটাও আমি আমাদের দ্বিতীয় কমেন্টে দিয়ে রাখবো। তো লিসেনার্স, আজকের ঘটনাটি পাঠিয়েছেন মুশফিকুর রহমান নয়ন ভাই। তিনি তার এলাকার এক দাদুর কাছ থেকে ঘটনাটি শুনে আমাদেরকে পাঠিয়েছেন। এমন নতুন নতুন ভয়ের ঘটনা যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিও পাবলিশ হওয়ার মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর সেই সাথে আপনি আমাদের প্রতি ঘটনাটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সাথে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারেন। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে দেখে অথবা লোকমুখে কোনো ঘটনা শোনা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে পাঠানোর ঠিকানা tark2024@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ঘটনা শুরু করছি। মুশফিক ভাই যেভাবে ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন সেভাবে বলার চেষ্টা করছি। অনেকদিন দাদুর কাছে গল্প শোনা হয় না। দাদু আমাদেরকে প্রায় বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা বলতে থাকেন এবং তাদের গ্রামে অথবা পাশের গ্রামে অথবা তার জানা কোনো ঘটনা আমাকে শেয়ার করেন। তো ইতিমধ্যে আমি দাদুর কাছ থেকে অনেকগুলো ঘটনা শুনেছি। ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে আমি সবগুলো ঘটনা এক করে পাঠিয়ে দিব। তার ভিতর থেকে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আজকের ঘটনাটি। একদিন দাদু আমাদের বাড়ির উঠানে বসে আছে। তো আমি দাদুর কাছে যে বললাম, দাদু একটা ঘটনা তাহলে শোনাও আজকে, তোমার যেটা মনে পড়ে। দাদু বলল, এখন বলবো না, বিকালে আসিস, বিকালে বলবো, সাথে তোর বন্ধুদেরও নিয়ে আসিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বিকাল হয়ে গেছে। তারপরে বন্ধু সুজন আর ইমনকে নিয়ে আমি চলে আসলাম দাদুর কাছে ঘটনা শুনতে। দাদু বলল, তোরা কি উত্তর দিকের ওই বটগাছটা চিনিস? আমরা তিনজন বললাম, হ্যাঁ দাদু চিনি তো, ওই বটগাছের নিচ দিয়ে তো আমরা যাতায়াত করি, বাজারে হাটে সব জায়গায় যাওয়া আসা করি। কেন, কোনো সমস্যা? বললো না, কোনো সমস্যা না। আর পূর্ব দিকের ওই জঙ্গলটা চিনিস? বললাম হ্যাঁ দাদু, ওখানে তো মাঝে মধ্যে আমরা আগে যেতাম, এখন একটু যাওয়া কম হয় যেহেতু পড়ার চাপ, তার কারণে। বললো হ্যাঁ, ওদিকে যাওয়ার দরকারও নাই, ওই দিক নিয়ে আমরা আজকে তোদের একটি ঘটনা বলবো। অনেকদিন আগের কথা, বুঝলি, আমি আমার দাদুর কাছ থেকে এই ঘটনাটা শুনেছি। আমরা বললাম কি ঘটনা দাদু, তাহলে বলো আমরা শুনি। তখন আমার দাদু যৌবন বয়স। আমার দাদুর এক বন্ধু ছিল, নাম ফরিদ। সে চুপচাপ সবসময় থাকতো এবং তার পরিবারের সাথে থাকতো। তার পরিবারে তার এক বোন আর বাবা মা আর সে ফরিদ। তো তার একটি আমাদের গ্রামের পূর্ব দিকের ওই জঙ্গলের কিছুটা দূরে থাকতো আর কি, জঙ্গল থেকে একটু দূরে। তো সুজন তখন ক্লাস 10-এর পরীক্ষা পাশ করছিল। তখন ক্লাস 10 পাস মানে অনেক বড় কিছু। তো 10 পাস করার পরে সে পড়াশোনা ছেড়ে দেয় আর কি, কারণ সে সময় মতো পড়াশোনা তেমন মানুষ করতো না। তারপরে সে মাঠের কাজে লেগে গেল তার বাবার সাথে। এমন করে অনেক দিন গেল। এখন এভাবে যেতে যেতে যেহেতু ওই সময় মানুষ তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলতো, তো তার জন্য মেয়ে খোঁজাখুঁজি শুরু হলো। তো মেয়ে খোঁজাখুঁজি এক পর্যায়ে সে বলল বাসায় যে হ্যাঁ মেয়ে খোঁজো, সমস্যা নাই। এর মধ্যে হুট করে সে আমাদের এই বটগাছটা কিন্তু অনেক দিনের পুরানো, প্রায় 100 বছরের বেশি। তো
তো এই বটগাছের নিচে নাকি সে একদিন যাচ্ছিল, যার পরে বটগাছের নিচে নাকি তার কোনো একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটা নাকি অনেক সুন্দর দেখতে। তো ফরিদের মেয়েটাকে ভালো লেগে যায়। ভালো লেগে গেলে এবার হচ্ছে মেয়েটা কোথায় যায়, কোথায় বাড়ি, এই খোঁজ খবর নিবে, কারণ বাসা থেকেও তার জন্য মেয়ে দেখতেছে। আবার সেই মেয়ে হুট করে দেখাতে তার পছন্দ হয়ে গেছে। তো এই বিষয়টা ভাবলো সে তার বাসায় বলবে যে কি করে আর কি সেই মেয়ের সাথে বিয়েটা করা যায় আর কি, এই বিষয়। তো এই চিন্তাভাবনা নিয়ে সে ওই দিন আর কি ওই মেয়ের কিছু করলো না, সে বাসায় চলে গেল। এর ১ সপ্তাহ মতো পরে সে আবার ওই বটগাছ তলা দিয়ে যাচ্ছিল। তো দেখলো সেই মেয়েটা আবার হুট করে কোথা থেকে যেন চলে আসছে। সে তো হতভম্ব হয়ে গেল যে কি ব্যাপার, হুট করে একজন কে আসে। যাই হোক, সে তার মেয়ের রূপের কাছে তো মানে দেখে সে মেয়েটার পিছু নেওয়া শুরু করলো আজকে, যে মেয়েটার বাসা কোথায় এটা জেনেই ছাড়বো আজকে। দরকার হয় মেয়ের বাবা মার সাথে মানে কোথায় বাসা, কীভাবে কি সব কিছু খোঁজখবর নিয়ে আসবো। এবার উত্তর দিকের সেই বটগাছের নিচ থেকে সে পূর্ব দিকের জঙ্গলের দিকে সে ভাবলো, বাহ ভালো তো, আমাদের বাসার দিকেই তো। কিন্তু সে উত্তর দিকের জঙ্গল যখন শুরু হলো তখন সে একটু বিব্রত হলো, কি ব্যাপার মেয়েটা জঙ্গলের ভিতরে কেন যায়। তখন সে জঙ্গলের ভিতরে মেয়েটা হাঁটতে থাকলো। এদিকে হচ্ছে দূর থেকে ফরিদ দেখতেছে যে হ্যাঁ মেয়েটা হাঁটতেছে। জঙ্গলটা ভালোই বড় ছিল, প্রায় ২-৩ কিলোমিটার ঘন জঙ্গল, চারিদিক থেকে বড় বড় গাছ, কারণ আগে প্রায় জায়গাতেই আর কি এই ধরনের জঙ্গল ছিল। কিছু কিছু দূর পরপরই আর কি বড় একটা জঙ্গল থাকতো, কারণ তখন এত লোকালয়, এত মানুষ বসতি এত ছিল না আর কি। তো ঠিকঠাকভাবে সে আর কি পিছন করে গেল। যাওয়ার পরে সে দেখলো যে মেয়েটি কোথায়। হুট করে কিছু দূর যাওয়ার পরে দেখি যে মেয়েটি আর নাই, সে জঙ্গলের ভিতরে পথ হয়ে গেল বলতে গেলে। হারানোর পরে এবার সেদিনের মতো আর কি বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। সেদিন আর জমির কাজও করে নাই। বিকালের দিকে যে জমির কাজ করার কথা ছিল, জমিতে পানি দেওয়া, সে কাজও করে নাই, না করে আর কি সে বাসায় চলে আসছে। তো তার বাবা একটু তারা বকাঝকা করলো, কি রে তুই আজকে বিকালে গেলি না মাঠের কাজ করতে, আমি একা সব কীভাবে সামলাবো। বললো যে বাবা আমি কালকে থেকে যাব না। তো তখন সে বললো আচ্ছা ঠিক আছে যাস, সকালে উঠেই সকালে একবার যাস আমার সাথে মাঠে কাজ করতে। তো এইভাবে সে আরও ১ সপ্তাহ গেল, ২ সপ্তাহ গেল, ১ মাস গেল। সেই মেয়েকে সে মনে মনে খুঁজে, কিন্তু সেই মেয়ের তো কোনো আর চিহ্নই পাওয়া যায় না, যে কী ব্যাপার, সে মেয়েকে তো আর খুঁজেই পাই না। কোথায় গেল, বাসা কোথায়, দেখলাম না, কোনো খোঁজখবর নিলাম না। এইভাবে অনেকদিন যাওয়ার পরে ২-৩ মাস চলে যাওয়ার পরে হুট করে দেখে সেই মেয়েটি আবার সেই বটগাছের নিচে দিয়ে হুট করে যাচ্ছে। সে তো অবাক হয়ে গেল, কী ব্যাপার, এই মেয়েকে আমি এখানেই দেখি প্রতিদিন প্রতিবার, এর কারণটা কি। হতে পারে যে মেয়েটি মনে হয় হচ্ছে কোথাও হাট থেকে আসার পথে এখানে হয়তো বা গরমের জন্য বটতলার নিচে ছায়াতে বিশ্রাম নেয়, তারপরে যাওয়া শুরু করে। আর যখন আমি যাই তখনই হয়তো বা এখানে এসে বিশ্রাম নেয়। এই বিষয়টা চিন্তা করে সে এই বিষয়টার কোনো আমলে না নিয়ে সে ভাবলো যে আজকে মেয়েটাকেই জিজ্ঞেস করবো যে কী বিষয়, মেয়েটা বাসা কোথায়, মেয়ের নাম কি, এইসব বিষয়। তো এই বিষয়ে কথা বললে সেই ফরিদ এই মেয়েটাকে ডাক দিল, বলছো এই মেয়ে এদিকে আসো, কোথায় যাও তুমি, তোমার বাসা কোথায়, তোমার বাবা মা কী করে না করে, এগুলো আর কি জিজ্ঞেস করা শুরু করলো। সে বলল দেখেন আমি আপনার সাথে এখন কথা বলতে পারবো না, আপনি যদি কথা বলতে চান তাহলে সন্ধ্যার পরে আমাদের ওই পূর্ব দিকের জঙ্গলে হাঁটতে থাকে, পূর্ব দিকের জঙ্গলে চলে আসেন, আমি তখন আপনাকে সব বলবো। তো ভালো কথা। তো সে সন্ধ্যার পরে আর কি চলে গেল পূর্ব দিকের সেই জঙ্গলে। চলে যাওয়ার পরপরই সে মেয়েটা ফার্স্টে খুঁজতে শুরু করলো, কিন্তু খুঁজে পেল না। কিছুক্ষণ পর সে খোঁজাখুঁজির পরে দেখলো যে হ্যাঁ মেয়েটা তার দিকে আসতেছে। তো মেয়েটার সাথে ফার্স্টে কথা বললো যে তোমার নাম কি। তো মেয়ে বললো আমার নাম আমি বলতে পারবো না, এখন আপনি কি চান আমার কাছে, আমাকে কেন পিছু নেন। তো ফরিদ কোনো ভয় না পেয়ে ডাইরেক্ট বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমারে বিয়ে করতে চাই। তো তোমার বাবা মার সাথে কথা বলে, আমি আমার বাবা মার সাথে কথা বলে আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে চাই, যার কারণে আমি তোমার পিছু প্রতিদিন আর কি ঘুরি, কারণ তোমাকে আমার অসম্ভব রকমের ভালো লেগেছে।
তো এই কথা শুনে আর কি সে বলল যে এটা তো সম্ভব না, আমি বিয়ে করব না। তো আপনি এ মানে আমার পিছন আর নিয়েন না। এই বিষয়টা শোনার পরে বলছে, "কারণ কি? তোমার কি বিয়ে হয়ে গেছে? নাকি তুমি অন্য কারোর সাথে অন্য কাউকে পছন্দ করো? যদি বলো তাহলে ঠিক আছে।" বলতেছে, "না, এরকম কিছু না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি চলে যান।" তো ও আর কি খেয়াল করলো সে জঙ্গলের ভিতরে হেঁটে, হেঁটে চলে গেল আবার। ওইদিন আর কি তার মনটা খুব খারাপ। এই বিষয়ে এবার সে বাসায় যেয়ে ওর মাকে বলল যে, "মা, এরকম এই অবস্থা। জঙ্গলের ওই সাইডের দিকে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। মেয়েটাকে অনেক ভালো লাগে। তো আমি ওরে বিয়ে করতে চাই।" তো বলল যে, "বিয়ে করতে চাস এখন তাহলে ওর পরিবার, ওর বাবা-মার সাথে আমরা কথা বলি। কথা বলে যদি সবকিছু ঠিকঠাক হয়, মেয়েটাকে যদি পছন্দ হয়, তাহলে বিয়ে দিব, কোনো সমস্যা নাই।" এখন এই বিষয়ে বলার পরে ছেলে খুশি হয়ে গেল, ফরিদ খুশি হয়ে গেল। এখন ফরিদ খুশি হয়ে যাওয়ার পর সে আর কি ভাবলো যে আচ্ছা, মেয়েটাকে কোনোভাবে রাজি করা গেলে হয়তোবা তার সাথে বিয়েটা সে করতে পারবে। তো সে আবার সেই জঙ্গলের দিকে যেয়ে প্রায়, প্রায় বসে থাকে। কিন্তু মেয়েটার কোনো খোঁজখবর পায় না। এই অনেকদিন বসে থাকার পরে হুট করে একদিন এসে বলল যে, "আপনি প্রায়, প্রায় এখানে কেন আসেন?" এবার ফরিদ বলে উঠল, "ও আচ্ছা, তাহলে তুমি দেখো আমি এখানে আসি। আ তাহলে তুমি আসো না কেন?" বলছে, "দেখুন, আমি আপনার সাথে বিয়ে করতে পারবো না। আপনি চলে যান এখান থেকে।" বলতেছে, "না, আজকে তো আমি তোমার বাবা-মার সাথে দেখা করেই যাবো আর ওনাদের সাথে কথা বলেই যাবো।" তো ছেলে নাছোড়বান্দা, ফরিদ দেখা করেই যাবে তার বাবা-মার সাথে। সে বলল, "আচ্ছা ঠিক আছে, দেখা করবেন, কোনো সমস্যা নাই। আসেন আমার সাথে।" রাত তখন ৮টা-৯টার বেশি বেজে গেছে। তো ফুটফুটে অন্ধকারে কোথায় নিয়ে যাচ্ছে ফরিদ নিজেও বুঝতে পারতেছে না। তো এবার যাওয়া শুরু করলো। যাওয়ার পরে হুট করে দেখলো কিছু দূর পরে একটা কুটির মতো আরকি। ওই জঙ্গলের ভিতরে একটা ছোট্ট বাসা। তো বাসার ভেতরে ঢুকে দেখলো যে তার মা-বাবা ২ জনই আছে। কিন্তু অন্ধকারের জন্য, যেহেতু অনেক আগের, সেই সময় আরকি এরকম আধুনিক বিদ্যুৎ এসব ধরনের ছিল না। তো যতটুকু সে আরকি চাঁদের আলোয় দেখতে পারছিল যে মেয়ের বাবা আর মেয়ের মা তার সাথে কথা বলছে যে, "তোমার বাসা কোথায়? কেন এসেছো এখানে? আর কেনই বা কি এখানে তুমি এসেছো?" তো বলল যে, "আচ্ছা ঠিক আছে, আমার মেয়েকে তোমার সাথে আ বিয়ে দিব, কিন্তু কিছু শর্ত আছে। যদি শর্তগুলো মানতে পারো তাহলে ওর সাথে তোমাকে বিয়ে দিব। আর যদি না শর্ত মানতে পারো তাহলে তোমাকে ওর সাথে বিয়ে দেব না।" বলল, "আচ্ছা ঠিক আছে, আপনাদের সব শর্ত মেনে নিতে আমি রাজি আছি। তো কি, কি শর্ত এটা আমাকে বলেন।" বলল, "দেখো, আ মেয়ে তুমি পছন্দ করেছো, তুমি বিয়ে করবা, ঠিক আছে। কিন্তু তোমার বাবা-মার সাথে আমরা কখনো কথা বলতে পারব না।" বলল, "কেন? আমার বাবা-মা তো আমার বিয়ে দিবে এইজন্য আনন্দ করতেছে আরকি। তাদের একমাত্র ছেলের বিয়ে। আর তারা যদি আপনাদের সাথে কথা না বলে তাহলে বিষয়টা তো কেমন দেখা যায়?" বলছে, "দেখো, আমি তোমাকে ১ম এই বলেছি যে আমাদের কিছু শর্ত আছে। শর্তগুলো মানতে পারলে তুমি এই মেয়েকে বিয়ে করতে পারবে, না হলে পারবে না।" সে বলল, "আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যেয়ে বাবা-মাকে বলে দেখি তারা কি বলে।" বলছে, "আচ্ছা দেখো, যদি তুমি এই শর্তগুলোতে রাজি হও তাহলে আ ঠিক আছে, তোমার সাথে আমরা একে বিয়ে দিব।" তো সেদিন তার বাসায় যেতে, যেতে প্রায় রাত ১২টা বেজে যায়। গ্রামে রাত ১২টা মানে অনেক। এর ভিতরে ফাহিমের খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে যে, "ফাহিম কোথায়? ফাহিম কোথায়?" তো সে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে তার বাবা গরম দিয়ে কথা বলল, "কিরে, এত রাতে কই গেছিলি? তুই কি ইমনদের সাথে ঘুরতে গেছিলি নাকি এত রাতে? কোনো কি নেশা-টেশা করে আসছিস নাকি?" বলল যে, "না বাবা, আমি কোথাও এক জায়গায় গেছিলাম আরকি, বলবানি কালকে সকালে।" তো রাতের মতো আরকি সে খেয়ে-দেয়ে ঘুমায় পড়লো। পরের দিন সকালে সে তার মাকে বলল যে, "মা, এই অবস্থা। সে মেয়ের বাবা-মার সাথে দেখা হইছিল। এখন মেয়ের বাবা-মা আমাকে এই শর্ত দিছে যে তোমরা যাতে ওই মেয়েকে দেখা করতে পারবে না বিয়ের আগে। তো বিয়ের পরে আরকি দেখা সাক্ষাৎ করতে পারবা। বাট মেয়ের বাবা-মার সাথে না, শুধু মেয়ে আমাদের বাসায় থাকবে। মানে আমার সাথে ঘর সংসার করবে। তখন সেই মেয়ের সাথে তোমরা দেখা সাক্ষাৎ করতে পারবে, তার আগে না।" তো তার মা কিছুটা বিচলিত হয়ে বলল, "আচ্ছা দেখি, তোর বাবার সাথে বলে দেখি। তোর বাবা কি বলে?" তো বলল, "মা দেখো, বাবাকে একটু ম্যানেজ করো। মেয়েটাকে অনেক পছন্দ করি। আমি মেয়েটাকে বিয়ে করলে এই মেয়েটাকেই বিয়ে করব।" বলছে, "আচ্ছা ঠিক আছে, দেখছি তোর বাবাকে কি বলে।" এবার পরের দিন আ ওইদিন আর ওর বাবাকে আর বলে নাই। ভয়ে, ভয়ে পরের দিন আরকি ওর বাবাকে বলেছে যে, "দেখো, আমাদের ছেলের তো বয়স হয়েছে। আমরা তো মেয়েও খুঁজতেছি।
এখন ও একটা মেয়েকে পছন্দ করছে, তো ওই মেয়ের সাথে ওকে বিয়ে দেওয়া যায় কিনা। ওর বাবা বললো যে আচ্ছা ঠিক আছে বিয়ে দিব, কিন্তু ওর বাবা মা কি করে না করে, বংশ পরিচয় কি, কারণ আগের সময় কিন্তু অনেক বংশ পরিচয় দেখা হতো যে কোন বংশের কি করে বাবা, কোথায় ছিল এরা, আদি পুরুষ কারা, এই বিষয়গুলো। তো বললো কি দেখো ও মেয়েটা অনেক সুন্দর, এখন ওর বাবা মা বলছে যে বিয়ের আগে আর কি ওই মেয়ের আর বাবা মার সাথে আমাদের দেখা করা যাবে না, বিয়ে করার পরে কেউ দেখা করা যাবে না, মেয়েকে দেখা করা যাবে কিন্তু অন্য কারোর দেখা করা যাবে। এই বিষয়টা শুনে বাবা বললো যে না, এই বিয়ে বাদ, এই বিয়ে হবে না, এই বিয়ে আমি মানবো না, ওই ছেলের জন্য ওই মেয়েকে এই বাসায় না উঠায়। তো এই বিষয়টা হওয়ার পরে তার মা তার ওই ফাহিমকে বললো যে, ফরিদকে বললো যে ফরিদ দেখ বাবা, তোর বাবা তো রাজি হচ্ছে না কোনোভাবে, এখন তুই সরাসরি তোর বাবার সাথে কথা বলে দেখ কি বলে। তো বাবার কাছে যে হাত ধরে করে বলতেছে, আব্বা দেখো এই অবস্থা, আমি তো মেয়েটাকে বিয়ে করতে চাই, এখন তুমি যদি পারমিশন না দাও তাহলে আমি বিয়ে করব না, আর এই মেয়ে ছাড়া অন্য মেয়েকে আমি বিয়ে করবো না। তোর বাবা আর কি প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে তাও কিছু বললো না। প্রায় 1-2 মাস চলে যাওয়ার পর বাবা আর কি রাজি হলো, দেখলো যে আর কোনোভাবেই হচ্ছে না। তো ওর বাবা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আর কি ওই মেয়ের বাসায় আর কি ওই ছেলে গেল, ফরিদ গেল, যে বললো যে আচ্ছা ঠিক আছে আমাদের পরিবার থেকে সকল শর্ত মেনে নিতে রাজি হয়েছে, তো আর কি আপনারা বিয়ের আয়োজন করতে পারেন। বলছে না, কোনো বিয়ের আয়োজন হবে না, তুমি আমাদের বাসার থেকে মেয়েটাকে কবুল পড়ায় নিয়ে চলে যাবা, তারপরে তোমরা যেটা করবা তোমাদের মতো। তো এর আগে আর কি মেয়েটা আবার তাকে একটা বলে যে দেখো আমার একটা শর্ত আছে, যদি তুমি এই শর্তে রাজি থাকো তাহলে আর কি আমি তোমার সাথে বিয়ে করবো, না হলে করবো না। বলছে তোমার আবার কি শর্ত? ও আমার শর্ত তো মেনেই নিলাম। বলছে আমার শর্তটা বেশি কঠিন কিছু না, শুধুমাত্র তুমি আমাকে প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে ঈশান নামাজের আগ পর্যন্ত আমার সাথে কোনো দেখা করা যাবে না, আমি ঘরের ভিতরে থাকবো, আমার সাথে কোনো রকম দেখা করতে পারবে না। বলছি এবার কেমন কথা, তোমার সাথে দেখা করবো না, তুমি আমার বিয়ে করা বউ হবা, তাহলে তোমার সাথে দেখা করবো না কি কারণে? বলছে দেখো এত প্রশ্ন করো না, আমি যেটা বলছি যদি মানতে পারো তাহলে ভালো, না মানতে পারলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই বিষয়টা শোনার পরে ও বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, যা হওয়ার সে পরে দেখা যাবে। তো এই বিষয়টা করার পরে তাদের বিয়ে হলো, সবকিছু ঠিকঠাক। এরপরে সে বিয়ে করে বাসায় নিয়ে গেল, সব কিছু ঠিকঠাক চলতেছে। ওই দিন মাগরিবের নামাজের আগেই সে বাসা থেকে বের হয়ে যায় ফরিদ, আর হচ্ছে ঈশান নামাজের পরে আর কি নামাজ কালাম পড়ে বাসায় চলে আসে। এর ভিতরে তার বউর সাথে আর দেখা সাক্ষাৎ হয় না, এমনকি তার পরিবারের কেউ তার সাথে দেখা করে না, এটা বলে দেওয়া হয়েছে বাসায় যে দেখো এই টাইমে ওর সাথে দেখা করবো না, ঘরের ভিতরে একা একা থাকবে। তো এমন করে অনেকদিন চলে গেল, যাওয়ার পরে তাদের একটা বাচ্চাও হইলো, 1 বছর 2 বছর পরে একটা বাচ্চা হইলো। হওয়ার পরে সে বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো। তো এরকম করতে করতে যেহেতু অনেকদিন চলে গেল, তারপরে এই বিষয়টা তখন স্বাভাবিক আর কি। তো একদিন যেহেতু তাদের বাচ্চা বড় হয়েছে, তো বাচ্চা বড় হওয়ার কারণে আর কি হাঁটা চলাও শিখে গেছে, প্রায় 3-4 বছর বয়স হয়ে গেছে, হাঁটা চলা শিখে গেছে। তো একদিন আর কি তার দাদির কাছে, মানে ফরিদের মার কাছে আর কি তার ছেলেটা ছিল। তো থাকার কারণে আর কি সে আর কি বলতেছে যে না আমি মার কাছে যাবো বলে কান্নাকাটি করতেছিল, এবং সেটা ঠিক মাগরিবের নামাজের পরই আর কি, যে সময়ে আর কি ওই মানে ফরিদের ঘরে যাওয়া নিষেধ ছিল, কারণ ওর বউ বলছিল যে এই সময় তুমি ঘরে আসবে না। তো ওই দিন আর কি ফরিদ হুট করে অনেক রেগে গেল যে কি ব্যাপার, আমার ছেলে আমার বউ আমার ছেলেরে কান্নাকাটি করায়, কি জন্য সে আর কি ঘর দরজা দিয়ে বসে থাকবে, কারণ কি? এটা তো আমি মানতেই পারবো না। মানে আজ কুল থাকবে না হয় কুল থাকবে, তার মানে বউ থাকবে না হয় বাচ্চা থাকবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ফরিদের মা বললো যে এই মাথা ঠান্ডা কর, আছে হয়তো বৌমা কোনো কাজ করতেছে। বলছে কি কাজ, ছেলে রেখে কি কাজ আছে এমন যে করতেছে? তো এই বিষয়টা আর কি সে মাথা গরম টরম করে হুট করে সে বাচ্চা নিয়ে বাচ্চার কান্দতে টানতে নিয়ে চলে গেল যে চল তোর মার কাছে চল, দেখা যাক কি কি এমন করে তোর মা, দেখি। তো সে যখনই আর কি দরজা খুলছে তখনই সে অজ্ঞান হয়ে গেছে আর কি, ফরিদ এবং ফরিদের ছেলে। যে কি হলো এটা তারা বুঝতে পারলো না। এরপরে হচ্ছে ফরিদের বাবা মা যখন
দেখতে গেল, দেখলো যে ফরিদের পুরা গায়ে হাত মানে আঁচড়ানোর দাগ, তার মানে নখ দিয়ে কেউ যেন আঁচড় দিছে পুরা মুখে, মানে বোঝা যাচ্ছে না যে এটা ফরিদের মুখ কি অন্য কারোর মুখ, তারপরে বুক সব কিছু। সেই সাথে ছেলেটারও একই রকম অবস্থা, এবং ছেলেটারও একই রকম অবস্থা। এখন ছেলেটা প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। সেই সাথে শরীর থেকে রক্ত পড়তেছে, হাসড়ানোর দাগ, সব কিছু মিলায় এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হলো। তারপরে ঘরে যে দেখলো তার মানে ফরিদের মা এবং ফরিদের বাসায় আর তার ছোট বোন ছিল, তার বাবা তো বাসায় ছিল না, এই দুজন যে দেখলো তার ঘরের ভিতরে কেউ নেই, আবার এরকম হাসির দাগ, আবার কি বিষয়, মানে এই বিষয়টা বুঝতে পারলো না যে কি না কি হলো। তো এই বিষয়টা আর কি তারা অনেক ভয় পেয়ে গেল যে কি হলো। তখন আস্তে আস্তে যখন ফরিদের জ্ঞান ফিরল, তখন ফরিদ আর কি প্রায় 1 মাস যাবৎ কথা বলতে পারে নাই। আর কি কারণে কথা বলতে পারে নাই, কি জন্য, কি এসব তো বোঝা যাচ্ছে না যে কি হয়েছে। তো এই বিষয়ে আর কি হুজুর দেখালো, ডাক্তার দেখালো। তো হুজুর যদিন আসছিল সেদিন বললো যে দেখেন, আপনার ছেলের যার সাথে বিয়ে হয়েছিল সে তো আসলে আপনাদের কীভাবে বলবো, সে তো আসলে মানুষ না। মানে বলতেছে সে আসলে একটা পিশাচিনী। সে হচ্ছে পিশাচ বিদ্যায় পারদর্শী ছিল, যার কারণে সে সন্ধ্যার দিকে আর কি পিশাচ বিদ্যাটা কাজে লাগাতো মানুষ রূপ ধরে রাখার জন্য। এই কথা শুনে আর কি ফরিদের মা তো হতভম্ব হয়ে গেল যে কিভাবে এটা সম্ভব হয়, তাদের বাচ্চা কাচ্চা হলো। সে বাচ্চা হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরেও এটা সঠিক যে সে পিশাচিনী, সে আর কি মানুষের ছদ্মবেশ ধরে আপনার ছেলের সাথে মানে সংসার করতেছিল। তো এই বিষয়টা আর কি তারা পরিবারের প্রত্যেকটা মানুষ ভালোভাবে মানে পুরো অস্বাভাবিকভাবে নিয়েছে আর কি। পরে ফরিদা যখন আর কি একটু সুস্থ হয়, কথাবার্তা বলা শুরু করে, তখন আর কি তার কাছে তার মা জিজ্ঞেস করলে বলে যে মা, মানে তার মা জিজ্ঞেস করছে যে কি রে, ওই দিন তোর সাথে কি হয়েছিল যে তুই হুট করে অজ্ঞান হয়ে গেলি? বললো যে মা, ওই কথা কি আর বলবো, আমি ঘর দরজা খুলতেই দেখি যে আস্ত একটা গরু আর কি, মানে গরুর মাথা সেই চিবায় খাচ্ছে। আর যখনই দেখছি তখনই আর কি আমার মানে মানে মনে হচ্ছে যে কে একটা চোখে একটা মানে আঁচড় দিছে, এবং সেই সাথে পুরো শরীরে আঁচড় দিছে। তখনই আমি দেখে অজ্ঞান হয়ে গেছি। তো এই বিষয়টা করার পরে সে ভাবলো যে আচ্ছা, এই বিষয়টা আলাদা তাহলে সমাধান করা উচিত। তখন সে ঝাড়ফুঁক করলো, সব কিছু করলো, বাড়ি বন্ধ করলো ভালো কবিরাজ দিয়ে, এবং হুজুর কিছু তাদের আমল দিল, এই আমলগুলো করতে থাকলো, এবং আস্তে আস্তে তারা এই বিষয় থেকে আর কোনো সমস্যা হয় নাই। তো এই বিষয় থেকে পরে আর সে অন্য কোনো বিয়ে করতে পারে নাই, কারণ যখনই এই ঘটনা পুরো গ্রাম ছড়িয়ে যায়, তো এখন যখন গ্রাম ছড়িয়ে যায় তখন পুরো গ্রামের মানুষ আর কি ওই বাসাটাকে ভুতুড়ে বাড়ি বলে আর কি আখ্যায়িত করা শুরু করলো, যার কারণে আর কি ওই বাসায় আর কেউ মানে বিয়ে করতেই চায় না। তো এই ছিল আজকে আমাদের ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ঘটনার জন্য আপনাদেরকে অপেক্ষা করুন, এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।